আজকে গুড মর্নিং। আমরা আজকে সকালবেলা আবার বেরিয়ে পড়েছি একটা ছোট্ট একটা উইকেন্ড ট্যুরেতে। জাস্ট আজ গিয়ে কাল ফিরে আসা। আজ 26 এপ্রিল। কালকে বোনের জন্মদিন গেছে, তা সেই কাইন্ড অফ সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি যে আজকে সকালবেলা যাব, আবার কালকে আবার বিকালবেলায় ফিরে আসবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে কেউ কিছু কেনাকাটা করতে পারবে। ঠিক আছে, ওটা আমরা বুঝে নেব। ঠিক আছে। আচ্ছা, এখানে মা আছে, পেকো আছে, বোন আছে, এইদিকে আছে হচ্ছে চন্দ্রালী আছে, আর পকুজ আছে। ঠিক আছে। আর আমাদের সঙ্গে এখানে আছে ভোলা, কিন্তু ভোলা আমাদেরকে হাওড়ায় ড্রপ করবে। আমরা আজকে ট্রেনেতে যাব, আমরা আজকে গাড়িতে যাব না। কোথায় যাচ্ছি এতক্ষণে থাম্বনেলে আপনারা দেখতেই পেয়ে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। চেষ্টা করব যতটা সম্ভব ভিডিও করে আপনাদেরকে পরিবেশন করতে, কারণ অনেক দিন পরে অনেকে বলে যাচ্ছে যে কোনো ভিডিও নেই। আমরা অনেক দিন পরে আজকে বেরিয়েছি, ভিডিও করবার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করা যায় না যায়, এবং যেরকম এক্সপিরিয়েন্স হবে সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা ক্রস করছি হচ্ছে ইকবালপুর। হোম মিনিস্টারের জন্য আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছে বেরোতে, সো আমরা গাড়ি নিয়ে এখন ভোলা বেশ কিছুটা ছুটছে। এখন টাইম হচ্ছে প্রায় 9:05, আমাদের 10:15 ট্রেন। হাঁটতে হাঁটতে দুজনে মিলে আসছে। এখানে পকু এসে গেছে। 70 থেকে 74। এইখানে পেকো আর মা বসেছে। মা একটা জানলার ধারে বসেছে, পেকো আবার সাইডে বসেছে, আর এই দিকে বসেছে হচ্ছে পকুজ বসেছে, পকুজের মা বসেছে, আর বোন বসেছে। বোন আবার একটা জানলার ধার দখল করে নিয়েছে। আর ট্রেনের তো এই শান্তিনিকেতন এক্সপ্রেস তো বহু পুরনো ট্রেন। এখানে তো সিটিং অ্যারেঞ্জমেন্ট 3/2 করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছেই। বহু পুরনো ট্রেন এটা। আর ওপরে জিনিসপত্র রাখবার জায়গা আছে, এখানে লাইটের ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট আছে, বটল রাখবার জায়গা আছে, এখানে একটা ট্রে আছে। লেগ স্পেস যথেষ্ট ভালো, কারণ এরা শাড়ি পরে এসছে, লেগ স্পেস যথেষ্ট বেটার লাগছে। ঠিক আছে, পা ওখানে রাখা যাবে। কিন্তু এখানে একটাই ব্যাপার আছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে কোনো প্যান্সিকা নেই। চার যেরকম স্ন্যাক্স উঠবে সেরকমই হবে। আমাদের একদম জানলার দরজার ধারে পড়েছে, একদম দরজার ধারে পড়েছে, কিন্তু ওয়াশরুম এখনো খুব নোংরা, মানে একদম পরিষ্কার করা নেই একদম সেরকমভাবে। প্রচণ্ড স্মেল আসছে। আর কিন্তু যাই হোক, যেটাই হোক না কেন, ট্রেনটা বোধহয় তো আসার কথা নয়, এটা তো অনেকটা আগেই আসার কথা। স্টেশন মোটামুটি অনেকটা আগে ট্রেন দিয়ে দিয়েছে বলে বেশ প্ল্যাটফর্ম বেশ ফাঁকা, আর ট্রেনে বেশ ভালো ভিড় আছে। এই গরমের মধ্যেও ট্রেনেতে বেশ ভালো ভিড় আছে। আচ্ছা, এখানে ট্রেনে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, ওর জন্য আমরা এটা বের করে নিলাম। আচ্ছা চন্দ্রালী, এটা কি পেকোর পকুজের প্রথম ট্রেন জার্নি? হ্যাঁ, প্রথম ট্রেন জার্নি। পকুজের দিদি প্রথম ট্রেন জার্নিতে গেছিল হচ্ছে তোমার পুরীতে প্রথম ট্রেন জার্নি 8 মাস বয়সে। আর ও 1 বছর 8 মাসে 1 বছর 8 মাসে গিয়ে ট্রেন চড়ছে। ঠিক আছে, পরিবেশ পরিস্থিতি অনেক কিছু পাল্টে দেয়। আর তুমি কতদিন পরে ট্রেন চড়ছো? 2023-এর জানুয়ারির পর আজকে 2023-এর জানুয়ারির পর আজকে ট্রেনে উঠেছে, তাও একটা সিটিং ট্রেনেতে। ঠিক আছে, কাজে বুঝতেই পারছি না, এতগুলো দিন আমরা কোথাও বেড়াতে যাই না। মাঝখানে আমি একদিন দীঘা গেছিলাম মেয়েকে নিয়ে, আর একদিন তো আপনারা দেখেইছে নিয়েতে গেছিলাম কাশিমবাজার রাজবাড়িতে। এই দুটোতেই আমাদের যাওয়া হয়েছিল, কিন্তু আর কোথাও আমাদের যাওয়া হয়নি। পরিবেশ পরিস্থিতি, বাবার চলে যাওয়া, সমস্ত কিছু মিলিয়ে প্রচুর ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। বাবা থাকাকালীনও ট্যুর ক্যান্সেল হয়ে গেছে বাবার অসুস্থতার জন্য, এবং এইসব মিলিমিশিয়ে আর হয়নি। তবে আশা করা যায় আবার আস্তে আস্তে সব হবে। সব সময় তো আর সময় একভাবে যায় না, আস্তে আস্তে আবার সমস্ত কিছুটা হবে। এখানে আমরা সবাই নিচে ট্রেনের থেকে নিচে নেমে এসেছি। ওদিকে ওরা ট্রেনে বসে টেনশন করছে। পকজ, আমরা কি আড্ডা মারতে বেরিয়ে এসেছি? হ্যাঁ, আড্ডা মারতে
ঘরখানা জারি জমিদারি ওরে পাই না তারি হুকুম জারি পাই না জমিদারির দেখা মনের দুঃখ করে ওরে আমি তো সে ঘরের মালিক। বর্ধমানে এসে দাঁড়িয়েছি, দাঁড়াবে এরা ভেতরে বসে আছে, নাক মুখ কিরকম করছে দেখুন, গরম বেশ ভালো, বেশ গরম আছে। এখন বাজে হলো হচ্ছে 11টা 20, ওই দূরে দেখা যাচ্ছে 11টা 20 বাজে এখন, ঠিক আছে। কিন্তু আমার যতদূর মনে হয় যেরকম টাইমে ছাড়লো তার থেকে বেশ কিছুটা লেট করে ফেললো ট্রেনটা, প্রায় 15 মিনিট মতন লেট হয়ে গেল ট্রেন। আদার দ্যান দ্যাট এমনিতে এখন অবধি ভালোই যাচ্ছে ট্রেন, কিন্তু খুব বড় আর বেশ কিছুটা যাওয়ার পরে তারপরে নয় শান্তিনিকেতনে, এরপরে একটা ঘুষকরা বলে একটা স্টেশন আছে, তারপরে স্টেশনই শান্তিনিকেতন। কাজে খুব অল্প স্টেশন, মাত্র 2টো স্টেশনের ইয়েতে এই ট্রেনটা দাঁড়ায়। আসবার জন্য এই ট্রেনটা কিন্তু বেশ ভালো ব্যাপার। হ্যাঁ, শান্তিনিকেতনে কি আছে? শান্তিনিকেতনে কি আছে? তুই কি দেখতে যাচ্ছিস শান্তিনিকেতনে? হ্যাঁ, আমি বলবো শান্তিনিকেতনে তুই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছিস? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি করেছিস তুই বল? গান করেছিস, কবিতা পড়েছিস, কবিতা পড়েছিস। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিল, ঠিক আছে, ছোট রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও কিন্তু স্কুলে যায়। কেন যায়নি বলতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক ওই 4 দেওয়ালের মধ্যে যে আটকে থেকে যে পড়াশুনো, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগতো না। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেত, কিন্তু যাওয়ার পর প্রচন্ড ওই বকা ঝকা মারধর অত্যাচার ওটা একদমই পছন্দ করতেন না, সেই কারণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ছেড়ে দিন। কিন্তু তুইও ছেড়ে দিবি তো? হ্যাঁ, তোরও মারধর পছন্দ হচ্ছে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করলো হলো হচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চারপাশ থেকে জানতে শুরু করলো, চারপাশ থেকে শিখতে শুরু করলো এই বিভিন্ন রকম জিনিস। এই যে ধরো এখান থেকে আমরা যে ট্রেনে করে যাচ্ছি, এই যে মাঠঘাট দেখছি, এইখানের এই রোদ্দুর, এই সমস্ত জিনিসপত্র নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা এনভায়রনমেন্টে পড়াশুনো শুরু করলো, ঠিক আছে। এবং সে ওই কখনোই 4 দেওয়ালের মধ্যে বসে পড়াশুনো সেগুলো খুব একটা পছন্দ করতো না। এবং ছোটোবেলার থেকেই তার বিভিন্ন রকম লেখালেখির শখ তৈরি হতো। এরকম করতে 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 রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, সে শান্তিনিকেতনে তখনকার দিনে 1863 এইরকম টাইম দিয়ে সেখানে শান্তিনিকেতনে 12 টাকার বিনিময় মানে 12 টাকা দিয়ে ও একটা জমি কিনত, ঠিক আছে। এটা অনেকটা দিন পরে, ঠিক আছে। পরবর্তীকালে সেই জমিতেই কিন্তু শান্তিনিকেতন গড়ে উঠলো। এবার শান্তিনিকেতনের একটা কি, শান্তিনিকেতনে আমরা যাচ্ছি কি দেখতে যাচ্ছি? শান্তিনিকেতনে আছে হলো হচ্ছে বিশ্বভারতী একটা আশ্রম, ঠিক আছে। পরবর্তীকালে সেখানে আশ্রম তৈরি করলো রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেখানে বিশ্বভারতী আশ্রমের মধ্যে পড়াশুনো চালু হলো, ঠিক আছে। এই যে পড়াশুনো চালু হলো, ওখানে একটা স্কুল তৈরি হলো। তাহলে তুই আবার আমাকে জিজ্ঞেস করবি যে বাবা তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যেত না, তাহলে পরে সবাইকে নিয়ে কিভাবে স্কুলে, তাহলে সবাইকে স্কুলে আসতে বলতো কেন? এই যে স্কুলটা চালু করলো, এটা একটা অদ্ভুত ধরনের স্কুল রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলো। কিরকম অদ্ভুত স্কুল? তুই স্কুলে গেলে পরে কোথায় বসিস? একটু জোরে বল। টেবিল চেয়ারে। তাহলে এটা কোথায় বসিস? ক্লাসরুমে বসিস। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা করলো না। রবীন্দ্রনাথ ঠাকুর করলো হলো হচ্ছে খোলা মাঠের মধ্যে স্কুল তৈরি করলো, গাছের তলায় স্কুল তৈরি করলো। হ্যাঁ, স্কুল কি করে হলো? ওইটাই তো, ওরা গাছের তলায় বসে 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 পড়াশোনা করলো খোলা এনভায়রনমেন্টের ওপরে। হয়তো পাশ দিয়ে পিঁপড়ে চলে যাচ্ছে, মশা কামড়াচ্ছে, এইসব মিলিয়ে মিশিয়ে গাছের তলায় পড়াশুনো শুরু হলো। এবং এই জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগেই কিন্তু আস্তে 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 শান্তিনিকেতন গড়ে উঠল।
এবং সেখানে পরবর্তীকালে শান্তিনিকেতনে বিভিন্ন রকমের কালচার এসছে, বিভিন্ন রকমের সংস্কৃতি এসছে, বাইরের দেশের থেকে বিভিন্ন লোকজনেরা এসছে, এবং এই করে 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 শান্তিনিকেতন আস্তে 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 বড় হতে শুরু করলো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় চাইতো যে এই বাধ্যবাধকতার মধ্যে পড়াশুনো না করে বাচ্চারা সবাই বেশ খোলা এনভায়রনমেন্টের মধ্যে পড়াশুনো করে। ঠিক আছে, এবং তুই একটা জিনিস জানিস, রবীন্দ্রনাথ ঠাকুর তো মারা গেছে এত বছর হয়ে গেছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে যে এত বছর হয়ে গেছে, সে এত বছর পরেও কিন্তু শান্তিনিকেতনে ওই খোলা মাঠের মধ্যেই পড়ানো হয়। ঠিক আছে, হয়তো সেখানে হয়তো এখন একটু কিছু উন্নত হয়েছে, এখন একটু কিছু উন্নত মানের জিনিসপত্র হয়েছে সমস্ত কিছু, কিন্তু এখনো অবধি কিন্তু ওখানেই পড়ানো। তো তুই জানিস এই শান্তিনিকেতনেতে একটা রবীন্দ্রনাথ ঠাকুর একবার ঠিক করলো, এই যে এখন যে তোকে যে সবাই বলে না যে ক্যারাটে শিখতে কিংবা কিছু, ঠিক আছে, সেই রকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুর একবার ঠিক করলো যে তখনকার দিনে দাঁড়িয়ে, এখনকার দিনে দাঁড়িয়ে না, তখনকার দিনে দাঁড়িয়ে ঠিক করলো যে মেয়েদের নিজস্ব সেলফ ডিফেন্স এই জিনিসটা জানা উচিত। ঠিক আছে, এবং সেই কারণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে বেশ কিছু জুডো, ক্যারাটে এই সমস্ত শেখানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লোকজনদের নিয়ে। ঠিক আছে, কিন্তু এখনকার দিনেও যেরকম মেয়েদেরকে আর্ধেক জিনিসপত্র শিখতে দেওয়া হয় না, এগোতে দেওয়া হয় না, তখনকার দিনে তো আরও বেশি করে এই জিনিসটা অর্থোডক্স ছিল। অর্থোডক্স মানে আরও গোড়া, মেয়েদেরকে বেরোতেই দেওয়া হতো না। সেখানে মেয়েরা জুডো শিখবে, ক্যারাটে শিখবে, পড়াশোনায় যারা শিখতে দিচ্ছে না তারা জুডো শিখবে, ক্যারাটে শিখবে, এইরকম অবস্থায়। হ্যাঁ, জুডো মানে হলো হচ্ছে ক্যারাটে তো দেখেছিস, ওই রকমই আর একটা, তার মতনই আর একটা ফর্ম হচ্ছে জুডো। এই যে এই জুডো আর ক্যারাটে শেখার জন্য যে রবীন্দ্রনাথ নিয়ে এলো বাইরে থেকে লোক, ঠিক আছে, সেখানে একজনও শিখতে এলো না। তখন কি গান বানিয়েছিল বলো? তখন একটা রবীন্দ্রনাথ, এর থেকেই বোঝা যায়, এই যে তুই বললি না যে তাহলে পরে রবীন্দ্রনাথ কী করে পড়াশুনো জানলো, কী করে পড়াশুনো শিখলো, কিংবা কী করে কী করতো, এই যে পাঠিয়ে দিল, সেই পাঠিয়ে দেওয়ার ফলে রবীন্দ্রনাথ সেই জায়গাটায় এত আঘাত পেল যে সেই জায়গাটা থেকে রবীন্দ্রনাথ একটা গান লিখল। মানে কেউ তো শিখলো না, তারা তো চলে গেল। তোর যদি আজকে একটা ক্লাসে একটা যদি আঁকার টিচার আসে, তা সেই আঁকার টিচারের কাছে তুই যদি আঁকতে না বসিস, তাহলে পরে সে আঁকার টিচার কী করবে? চলে যাবে, বাধ্য হয়ে সে ছেড়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, একদিনও যদি তুই আঁকতে না যাচ্ছে, রোজ আসছে, বসছে, বসে বসে চলে যাচ্ছে, সেই রকমই যারা এসেছিল শেখানোর জন্য তারা চলে গেল। মিতিন আমাদেরকে বলবে, মিতিন বল কি গান সে? হ্যাঁ, সংকোচেরও কল্পনাতে হয় না ম্রিয়মান, সংকটেরও কল্পনাতে নিজের অপমান। মানে তুমি সংকট করলে, এই যে তোর আমাদের সবার মধ্যে যে সংকট রয়েছে, আমরা কথা বলতে চাই না, কথা বলতে গেলে আটকে যাই, এই যে তুই আমার থেকে গল্প শুনতে গেলে পরে যে সিটিয়ে আছিস, এইটাকে বলছে সংকট। ঠিক আছে, সংকোচ করছিস তুই। ঠিক আছে, এবার সেইটা থেকে তুই নিজে ক্ষতি করছিস, সেটাই রবীন্দ্রনাথ লিখে রেখে গেলেন। এই রবীন্দ্রনাথই আবার ধর, যেরকম আমরা তো সবসময় আকাশ দেখছি, আকাশের মধ্যে আমরা কি দেখছি, আর কি দেখছি? আকাশের মধ্যে একটা জল পড়ছে যে আমাদেরকে গরম দিচ্ছে, কে? সূর্য। আর হলো হচ্ছে আকাশ আবার সন্ধ্যেবেলা হয়ে গেলে পরে, হ্যাঁ, চাঁদ। আর মিটিমিটিটা তারা। তাহলে রবীন্দ্রনাথ সেই জায়গায় লিখছে, সেটা রবীন্দ্রনাথ দেখে রবীন্দ্রনাথ নিজে লিখছে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝে আমি পেয়েছি মোর স্থান। কত সুন্দর কথা রবীন্দ্রনাথ লিখছে নিজে। ঠিক আছে, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ, কত কিছু লিখে গেছে। মানে বললে পরে দেখবি তুই আরও বড় হবি, তখন আরও পড়াশুনো করবি। মিতিন এখন এত পড়াশুনো করছে, এত রবীন্দ্রনাথ নিয়ে পড়াশুনো করছে কিংবা কিছু করছে, তখন দেখবি পড়াশুনো করতে দেখবি যে মানুষটা খেলার ছলে এত লিখে গেছে। ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো পড়তে হাঁপিয়ে যাচ্ছি।
ঠিক আছে? তুই একটা গান করিস এক সপ্তাহ ধরে। রবীন্দ্রনাথ একটা গান লিখেছিল, সারাদিনে হয়তো 4-5টা করে গান লিখেছে, ঠিক আছে? এটাই হচ্ছে শান্তিনিকেতন। সেই আশ্রম দেখবো আমরা ওখানে যাচ্ছি, প্রচণ্ড গরম, জানি না কতখানি দেখে উঠতে পারবো এইটুকু সময়ের মধ্যে। আশ্রম দেখবো, তারপরে সেখানকার এখন তো অনেক উন্নত হয়ে গেছে সব কিছু, আগেকারের মতো নেই। যদি লাল মাটির রাস্তা থাকে তাহলে লাল মাটির রাস্তা দেখাবো, ওখানে লাল মাটির রাস্তা আছে। হ্যাঁ, লাল মাটি নিয়েও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সে বোধ হয় সম্ভবত লাল মাটির রাস্তাটা খুব ইয়ে করে দিয়েছে বোধ হয়। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিল, ওখানে নোবেল প্রাইজটা একটা প্রাইজ। তোকে তুই যখন আগেও শান্তিনিকেতন গেছিলিস তখন কিন্তু আমি তোকে দেখিয়েছি, আমি ভুলে গেছি। আচ্ছা আবার দেখাবো, এবারে গিয়ে আবার দেখিয়ে দেবো। কিন্তু নোবেল প্রাইজটা তো চুরি করে নিয়ে গেছিলো দুষ্টু লোকেরা, তার জন্য আবার একটা নোবেল প্রাইজের রেপ্লিকা দিয়ে গেছে আমাদেরকে। আর এই রবীন্দ্রনাথে কিন্তু আর একটাও খুব বড় প্রাইজ, খুব বড় একটা সম্মান পেয়েছিল, সেটা হচ্ছে নাইট উপাধি। কিন্তু রবীন্দ্রনাথ সেই নাইট উপাধিটা নিয়েছিল না, ত্যাগ করে দিয়েছিল। মানে রবীন্দ্রনাথ প্র্যাকটিক্যালি না নিয়ে ওটার এগেনস্টে বলেছিল যে আমি না নিয়ে প্রতিবাদ জানালাম। তার কারণ তুই অমৃতসরে গেছিস তো, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ দেখেছিস যেখানে সেই গুলি চলেছিল, তখন ওই গুলি চলেছিল, ইংরেজরা গুলি চালিয়েছিল, এবং সেই কারণের জন্য রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল, ঠিক আছে? বলেছিল যে আমি নাইট উপাধি ত্যাগ করলাম, আমি নেব না নাইট উপাধি। তোমরা এইরকম অবিচার করেছো মানুষের উপরে, আমি নেব না নাইট উপাধি। পুরো ট্রেন খালি হয়ে গেছে, এখনো আমরা নামিনি, আমরা এইসবে নামছি ধীরে সুস্থে। এখনো ওপরে লাগেজ রয়েছে, লাগেজটা নিয়ে তারপরে আবার ব্যাপার এবারে এইখানে দাও। শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি। আপাতত এই পার্টটা এখানেই শেষ করছি, পরের পার্টের জন্য আবার ওয়েট করুন। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটোটা উঠবো, আপাতত যাবো, উই উইল কন্টিনিউ। কিন্তু আপাতত ট্রেন জার্নির ব্লগ এখানেই আপাতত শেষ করছি, পরে শান্তিনিকেতনের ব্লগ আবার আসতে থাকবে।